ইশরাক নিজের শখের গাড়ির কথা ভেবে গাড়িতে থাকা স্টিক হাতে নিয়ে বেরিয়ে এসে তার হাঁটার মধ্যে তাড়াহুড়ো এবং রাগের একটা ভাব ছিল। এমনিতে রেগে চোখ মুখের অবস্থা লাল করে নিয়েছে। এসে ভেতরে কাউকে দেখেনি, সোজা ঘাড়ের সামনে কাচে কয়েকটা বাড়ি দিতে তাতে ফাটল ধরে যায়। জাইমা হা করে তাকিয়ে থেকে চশমা মাথায় তুলে রাগ নিয়ে বেরিয়ে এসে ইশরাককে দেখে রাগ লুকিয়ে নেয়। গাড়ির দিকে তাকিয়ে ইশরাকের দিকে তাকায়। ইশরাক জাইমাকে দেখে প্রচণ্ড বিরক্ত হয়। অতিরিক্ত রুক্ষ কণ্ঠেই বলে, এগুলো কেমন ধরনের ড্রাইভিং? আমার গাড়ির কী অবস্থা করেছেন দেখুন। ড্রাইভিং না শিখে গাড়ি নিয়ে বেরোতে কে বলেছে? নাকি দেখাচ্ছেন আপনার গাড়ি আছে? কোনটা? অ্যাক্সিডেন্টলি হয়েছে তাই বলে আপনি আমার গাড়ির কাজ ভেঙে দেবেন? ভেঙেছি তো। এখন জরিমানা দেবেন, না হলে থানায় মামলা করব। জাইমার কথায় ইশরাক রাখবে না হাসবে ভেবে পায়নি, তবে কাট কাট গলায় জবাব দেয়, করুন মামলা, কোনো জরিমানা দেওয়া হবে না। এত টাকা পয়সা থেকেও জরিমানা দিতে চাচ্ছেন না? টু মাচ ছোট লোক। হাতে তেমন টাকা পয়সা নেই আপাতত, গাড়ি তো শেষ করে দিছে। এখন এই অবস্থায় গাড়ি নিয়ে যাওয়া যাবে না। এত বড় গ্লাস লাগাতে কমপক্ষে 10,000 টাকা তো চাই। ভালোটা লাগাতে গেলে 30,000 প্লাস। এত টাকার বাড়ি কই? এখন কি নিজের গহনা বিক্রি করে গাড়ির গ্লাস লাগাতে হবে? এছাড়া আর কি? মনে মনে ইশরাককে হাজারটা অভিশাপ দিয়ে এগোতে মনে মনে সে ব্যাগ গাড়িতে রেখে চলে এসেছে। আবারও ছুটে যায় সেখানে। পার্কিং এরিয়ায় আসতে দেখে ইশরাককেও বেরোচ্ছে। জাইমা নিজের গাড়ির সামনে আসে, দরজার লক খুলে ভেতর থেকে ব্যাগ বের করে। পাশেই ইশরাকের গাড়ি দেখেই জাইমা কয়েকটা লাথি মারে গাড়িটাই। আশেপাশে তাকে কেউ দেখার আগেই কেটে পড়ে সেখান থেকে। ইশরাকের মন মেজাজ ভালো না, রুক্ষ মেজাজ নিয়ে ক্লাসে প্রবেশ করে। কিছুক্ষণ শান্তশিষ্ট ব্যবহারে নিজের রাগ দমিয়ে রাখলেও জাইমার হাসি মাখা মুখ দেখে মাথার রক্ত উঠে যায়। তার শখের গাড়ির 12টা বাজিয়ে বেয়াদব মেয়েটা কি সুন্দরভাবে আনন্দ করছে। অ্যাসাইনমেন্ট না জমা দিলে মার্ক কাট, সে খবর কি আছে জাইমার? ভেবে ইশরাক ভেতরে ভেতরে আসে। কিছুক্ষণ পর সবাইকে বলে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য। তারা নতুন টপিক নিয়ে আলোচনায় যাবে। এরপর প্রেজেন্টেশন শিডিউল দেওয়া হবে। সবাই অ্যাসাইনমেন্ট জমা দেয়। জাইমা সবাইকে জমা দিতে দেখে বিরক্ত হয়। সে তো ভেবেছিল তার মতো কয়েকজন থাকবে যারা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেনি, কিন্তু এরকম কাউকে সে পেল না। জাইমাকে জমা দিতে না দেখে ইশরাক খুশি হয়। সবাই যখন নিজ স্থানে বসে, ইশরাক জাইমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে, চোখ দিয়ে ইশারা করে জাইমাকে দাঁড়ানোর জন্য। জাইমা আলাপ হলার মতো দাঁড়ায়। ইশরাক জিজ্ঞাসা করে, আপনার অ্যাসাইনমেন্ট কোথায়? জাইমা মুখের ভঙ্গিমা পরিবর্তন করে ইশরাকের দিকেই তাকিয়ে বলে, না হওয়া স্বামীর কথা স্মরণ করে বলছি, আমার দাদি মারা গেছে স্যার, সেজন্য অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারিনি। জাইমার কথায় ইশরাক কি বলবে ভেবে পাচ্ছে না। চাইলেও এই মুহূর্তে কঠোর হতে পারছে না সে। জাইমার ইনোসেন্ট ফেস দেখে তো মনে হচ্ছে মেয়েটা সত্যিই বলছে। ইশরাক পুনরায় বলে, কবে মারা গেছে? জাইমা চটজলদি বলে, গতকাল রাতে। ইশরাক পুনরায় বলে, কবে মারা গেছে? জাইমা চটজলদি বলে, গতকাল রাতে। সবাই জাইমার মুখপানে তাকায়। ইশরাক কিছুক্ষণ চুপ থেকেই বলে, আগামী 3 দিনের মধ্যে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে জমা দিবেন। সিট ডাউন। জাইমা হাফ ছেড়ে বাজে, চুলের আগা আঙুলের মাথায় পেঁচাতে পেঁচাতে বসে পড়ে। ইশরাক জাইমার দিকে একবার তাকিয়ে নিজের ক্লাসে মনোযোগ দেয়। জাইমা চুপচাপ শোনে। ইশরাকের ক্লাস শেষ হতে বেরিয়ে আসলে জাইমাও পিছু ছোটে। করিডোরে আসতে জাইমা পেছন থেকেই বলে, স্যার 1 মিনিট প্লিজ। ইশরাক দাঁড়িয়ে যায়। জাইমা তার সামনে দাঁড়িয়ে গলা ছেড়েই বলে, গাড়ির গ্লাসের জরিমানা? ইশরাক জাইমার কথায় অবাক না হয়ে পারে না। মেয়েটার তেমন লজ্জা নেই বুঝে নিল সে। ইশরাক কিছু বলতে যাবে, জাইমা চটজলদি বলে ওঠে, গাড়িটা আমার একটা ফ্রেন্ডের। আসলে কিভাবে বলবো, আপনাকে না বললে গাড়িটা ঠিক করাও পসিবল না। আমার হাতে টাকা নেই, বাবাও দিতে পারবে না। ইশরাক ভ্রু কুঁচকেই বলে,
কেন? সব বলবো? ইশরাক আশেপাশে চোখ বুলিয়ে তাকায়। জাইমাকে বলে। আপনার বলতে আপত্তি না থাকলে বলুন। জাইমা খুশি হয়ে যায়, হাত নাড়িয়েই বলে। আসলে আমার বাবার তেমন টাকা পয়সা নেই। আমরা 3 ভাই বোন। বড় বোনও ভার্সিটিতে পড়ছে, ছোট ভাইও ভালো একটা স্কুলে পড়ছে, আমিও পড়ছি। কত খরচা, তাই না? দাদি এতদিন অসুস্থ হয়ে হসপিটালে ছিল। আজকে তাড়াহুড়োই বন্ধুর গাড়ি ধার নিয়ে ভার্সিটি এসছি। এখন তো আপনি সেটার 12টা বাজিয়ে দিয়েছেন। আমি কোথা থেকে এত টাকা আনবো? জাইমার কথায় ইশরাক কিছুক্ষণ চুপ থাকে। জাইমাকে ওপর নিচ পরখ করে হাতের দিকে নজর যেতেই দেখে নামি দামি ব্র্যান্ডের ওয়াচ, গলা একটা লকেট ঝুলছে। খুব সম্ভবত ডায়মন্ডের হবে। বেশভূষায় বড়লোক লাগলেও মেয়ের কথাবার্তা তো অন্যরকম লাগছে। ইশরাক জাইমার দিকে তাকিয়েই বলে। আপনার হাতের ওয়াচটা বেশ এক্সপেন্সিভ। জাইমা কৃত্রিম হাসি টেনেই বলে। আরে না, ফুটপাত থেকে 250 টাকা দিয়ে কিনেছে। আমি দাম জানতে চাইনি। জাইমা মাথা নাড়ায়, দু হাতে নিজের চুল ঠিক করতে করতে গলার লকেট লুকানোর চেষ্টা করলেও ইশরাকের চোখ সেটা এড়ায়নি। সে দেখেও না দেখার ভান করেই বলে। কত টাকা লাগবে? লাগবে না, আপনি গাড়ির গ্লাসটা ঠিক করে দেবেন। আপনাকে টাকা দিচ্ছি, ঠিক করে নেবেন। আপনার হাতে তেমন সময় নেই। জাইমা মাথা নাড়ায়। ইশরাক জাইমার দিকে নিজের ক্রেডিট কার্ড দিয়েই বলে, আগামীকাল ফেরত দিবেন। পাসওয়ার্ড? ইশরাক পাসওয়ার্ড বলে। জাইমা খুশি হয়ে বলে। ধন্যবাদ স্যার। জাইমা চলে গেলে ইশরাক অস্পষ্ট স্বরেই বলে। স্ট্রেঞ্জ, এই মেয়ের সাথে আর 2 দিন কথা বললে আমি পাগল হয়ে যাব। ভারী অদ্ভুত মেয়ে তো। চেয়ে টাকা নিল? সিরিয়াসলি? জাইমা ক্রেডিট কার্ড হাতে পেয়ে বেশ খুশি। এত সহজে দিয়ে দিল। আচ্ছা, টাকা আছে তো এটাই। কত টাকা হবে? হয়তো টাকা নেই, সেজন্য এত সহজে দিয়ে দিয়েছে। টিচার্সরা কিপটে হয়, সেখানে ইশরাক নিজের ক্রেডিট কার্ড দিয়ে দিল জাইমাকে। জাইমার সন্দেহ হচ্ছে কিসের বিশ্বাস আর ভিত্তিতে ইশরাক ক্রেডিট কার্ড দিয়ে দিল। ওয়েট, ইশরাক তাকে চেনে না তো? তার বাবা তো খোঁজ খবর নেয় নিশ্চয়ই। ভেবেই জাইমার মাথায় হাত চলে যায়। বাকি ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে পারলো না। বেরিয়ে নিজের গাড়ির কাছে আসে, ফাটা গ্লাসের দিকে নজর দেয়। এখন এটা ঠিক করার জন্য যেতে হবে ভেবেই জাইমা কপাল চাপড়ায়। কিছুক্ষণ গাড়ির দিকে তাকিয়ে থেকে ভেতরে বসার জন্য উদ্ধত হতে সেখানে একটা ছেলে উপস্থিত হয়। জাইমা তাকে দেখেও না দেখার ভান করে, কিন্তু ছেলেটা আগ বাড়িয়েই বলে। এই গাড়িটা তাহলে তোমার? জাইমা ওপর নিচ মাথা নাড়ায়। গাড়ির ডোর খুললে ছেলেটা বলে। সো স্যাড, এত সুন্দর এক্সপেন্সিভ গাড়িটার কি হাল করে দিল? কে করেছে এরকম? গোলামের পুত। জাইমার কথায় ছেলেটা মহা মুশকিলে পড়ে যায়। গাড়িটা কি তাকে দিল? জাইমা ছেলেটার মুখের অবস্থা দেখেই বলে। গাড়ির এই হাল যে করেছে তার নাম গোলামের পুত। তখন গাড়ির ডোর বন্ধ করার আওয়াজ আসতেই জাইমা পাশ ফিরেই তাকায়। ঈশ্বর গাড়িতে বসেছে। জাইমা তাকে দেখে জিভ কাটে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়ি নিয়ে রওনা হয় সে। বাসায় এসে হাঁপ ছাড়ে ইশরাক। কি মেয়ের পাল্লায় পড়ল সে ভেবেই বিরক্তিতে নাক মুখ কুচকে নেয়। ইশরাক সোফায় বসতে আগমন হয় দুজন রমণীর, একজন পোহা আর একজন ইশরাত। পোহা ইশরাকের আন্টির মেয়ে, ইশরাত তার আপন বোন। ইশরাতকে দেখে ইশরাত বলে। ভাইয়া, ক্রেডিট কার্ড দিও, আজকে সন্ধ্যায় শপিং করতে যাব। আগামীকালকে যেও। কেন? আজকে গেলে কি সমস্যা? কার্ডে তেমন টাকা নেই, 30,000-এর মতন আছে। হয়ে যাবে। আজকে আমার কাজ আছে, তুমি আগামীকালকে যেও। ইশরাকের কথায় ইশরাত পোহার দিকেই তাকায়। পোহা চোখ দিয়ে ইশারা করে আর কিছু না বলতে। তাদের ঘটনাস্থলে উপস্থিত হয় ইরা। এসেই ইশরাকের গলা জড়িয়ে ধরেই বলে। পাপা চকলেট দাও। তোমার পিপিকে বলো দিতে, পাপা টায়ার্ড মা। ইশরাকের থেকে আগ বাড়িয়ে ইরাকে নেয় পোহা। ইশরাক উঠে চলে যায়। পোহা ইরাকে নিয়ে নিজের রুমে যায়। দুটো চকলেট ইরাকে ধরিয়ে দিয়েই বলে।
আমি তোমার কেহই বলো তো ইরা। ইরা চকলেট পেয়ে খুশি হয়ে বলে, পুতা আন্টি। না, বলো পোহা মাম্মাম। নো, পাপার বউ আমার মাম্মাম হবে, তুমি আন্টি। পোহা ইরার দুই গালে চেপে ধরেই বলে, আমাকে মাম্মাম বলো। নো। কথাটা বলে পোহার থেকে নিজেকে ছাড়িয়ে দেয় ইরা। দৌড়ে চলে আসে সেখান থেকে। পোহা ইরার যাওয়ার দিকে দেখেই বলে, কোথায় যাচ্ছ? ইরা কোনো জবাব দেয় না। সে সোজা তার আম্মুর রুমে চলে যায়। এসেই তার আম্মুর গলা জড়িয়ে ধরে চুপ করেই থাকে, কোনো টু শব্দ করে না। গাড়ির পেছনে গুনে গুনে 25,000 টাকা গেছে জাইমার, সবটাই ইশরাকের কার্ড থেকে। সে তো ভেবেছিল তাকে ব্যালেন্সিং কার্ড ধরিয়ে দিয়েছে, কিন্তু না, ব্যাটার কার্ডে ব্যালেন্স ছিল। বেশভূষায় ভালোই বড়লোক মনে হয়। জাইমা গাড়ি নিয়ে বাসায় ফেরে। গ্যারেজে গাড়ি থামিয়ে গাড়িকে সালাম করেই বলে, আজকেই শেষ, আর কোনো দিন তোকে নিয়ে আমি বের হব না। পা টিপে টিপে ভেতরে যায় জাইমা। নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়, বিছানায় গা এলিয়ে দেয়। মনে মনে 101 বার তওবা পড়ে নেয়। আজকের দিনে কতগুলো মিথ্যা বলল সে। জিন্দার দাদিকে মৃত বানিয়ে দিল, নিজের পরিবার নিয়ে এক গাদা মিথ্যে বলল। কিন্তু গাড়ির গ্লাস ইশরাক ভেঙেছে, টাকা সেই দিবে, জাইমা কেন দিবে? টাকা উদ্ধার করা আসল কথা, সেটা যেভাবেই হোক। কিন্তু তবুও নিজের কাছে কেমন যেন লাগছে। প্রথমে তো নেচে নেচে নিয়ে আসলো, এখন তো খারাপ লাগছে, নিজের কাছে ছোট লাগছে। কবে জানি সে ধরা পড়ে যায় ভেবেই শুকনো ঠোক গেলে। সন্ধ্যায় রূপাকে নিয়ে বেরিয়েছে জাইমা। এসেছে একটা রেস্টুরেন্টে, মূলত ফাস্টফুড খাওয়ার জন্য। খাবার অর্ডার দিয়ে রূপার কাছে আজকে সব ঘটনা বলছে জাইমা। জাইমার কথাবার্তা শুনে রূপা কি বলবে ভেবে পেল না। এই মেয়ে আজাইরা বুদ্ধি, তার বাবা মা শুনলে নির্ঘাত বকাঝকা করবে। জামিলা শুনলে শিওর জাইমাকে কয়েকটা গাল লাগিয়ে দিবেন। এরকম উড়নচণ্ডী মেয়ে, বর যদি গম্ভীর হয় তাহলেই হলো। জাইমার সব উড়নচণ্ডী ভাব আজাইরা কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। রূপাকে ভাবনায় তলানো দেখে জাইমা বলে, তুমি কি ভাবছো? কিছু না, ভাবছি তোমার বর যদি। দোয়া করো আমার বিয়েটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এসব পড়াশোনা ভালো মানুষ করে? কি যন্ত্রণা! আজকে না হয় একটা বলে সেরে গেলাম, ভবিষ্যতে আর কি কি বানিয়ে বলবো। দাদিকে মেরেছি, এরপর না হয় দাদাকে মারবো, তারপর কাকে মারবো, নিজের বরকে। রূপাকে মাঝখানে থামিয়ে দিয়ে এক নাগারে কথাগুলো বলে জাইমা। রূপা জবাব দেয় না। এরপর নিজেকে মৃত বলিও। দেখা যাচ্ছে সামনে তাই করতে হবে। রাহেলা বানু আমার বিয়েতে বাধা দেয় কেন? একে তো বলল ছেলে এনে দেবে, এখনো খবর নেই তার। হ্যাঁ, শুনেছি কি শুনেছো? তোমার বিয়ে নাকি আগে থেকে ঠিক করা। কি? কার সাথে? আমি কেন জানি না? জাইমার কথায় রূপা জবাব দেয়, তোমার দাদা ঠিক করে গেছেন এই বিয়ে। তোমার জ্যৈষ্ঠী আছে না, ওনার কোন ছেলের সাথে, নাম মোম নাকি কি জানি। হ্যাঁ শুনেছি, তার নাম মর্ম। একদম বাজে একটা নাম। একজন ভালো সুন্দর মনের মানুষের নাম কখনো মর্ম হতে পারে না। তাহলে এই যে রাগী করলার জুস, গোলামের পুত, ওই ব্যাটার নামও নাকি মর্মকর্ম। সেজন্য আমার বিয়ে এটা ক্যান্সেল করতে চাই। মর্মকর্ম আমি দেখতে পারি না। এই বিয়ে কিছুতেই ক্যান্সেল হবে না, দেখবে ওই মর্মের সাথেই তোমার বিয়ে হবে। হায় হায়, কিন্তু আমি ভাবছি নতুন একটা প্রেম করব, তখন সবাই তাকে পছন্দ করে নেবে। অবশ্যই ছেলে সুন্দর ভালো হতে হবে, কি বলো? রূপা জবাব দেয় না। জাইমার হাসি মাখা মুখ মুহূর্তে নিয়ে যায়। দুজন খেদে উঠে যায়। জাইমা রূপার হাত ধরে সামনে পেছনে ঝাঁকাতে ঝাঁকাতে বাইরে আসে। মনে রং লেগে গেছে। আজকে রাতের মধ্যে ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে সে একটা ছেলে খুঁজে বের করবে। রূপাকে নিয়ে তাড়াতাড়ি বাসায় আসে জাইমা। এসেই তার দাদি বাবা মাকে একসাথে আলোচনায় বসতে দেখেছে সে। জাইমা হাতের ব্যাগটা রূপাকে দিয়ে দেয়। ছুটে যায় কিচেনে, ড্রয়ার থেকে চিপস বের করে একটা বাটিতে নেয়। ফ্রিজ থেকে মজুর বোতল গ্লাসে ঢেলে একটা ট্রে নিয়ে লিভিং রুমে এসে বসে।
জাইমাকে দেখে জামিলা ফ্রুকুচকেই বলে, বাইরে থেকে এসেছো, ফ্রেশ হও, এক্ষুনি এসব নিয়ে বসেছো? এসব খাবার কম করে খেতে বলেছি, খেয়াল নেই? জাইমা ডান হাতের তর্জনী কামড়ে জবাব দেয়, দাদির জন্য এনেছি, তোমার দাদি এসব খায় না। আজকে খাবে। কথাটা বলে রাহেলা খানের দিকে তাকিয়ে জাইমা হাসে। তখন তার বাবা সাজ্জাদ খান বলেন, ময়সানি, আমি তোমার ভার্সিটি যাব ছুটি পেলে, কোনো অভিযোগ যাতে না শুনি। তুমি তো ব্যস্ত, কি দরকার সময় নষ্ট করে যাওয়ার? জামিলা চোখ নিয়ে তাকাতেই জাইমা চুপসে যায়। দাদির পাশে গিয়েই বসে চিপসের বাটি হাতে নিয়ে খাওয়া শুরু করে। মজুতে চুমুক দিয়ে আবারও সবার কথায় মনোযোগ দেয়। রাহেলা খান ছেলে সাজ্জাদ খানের উদ্দেশ্যেই বলে, মম দেশে এসেছে বছর হলো, তোমার বাবার বলা কথা ভুলে গেছে। সাজ্জাদ খান কিছুক্ষণ চুপ থেকেই বলে, তার দরকার হলে আসবে, আমি আমার মেয়েকে নিয়ে তাদের হাতে তুলে দিতে পারবো না। আমার মনে হয় যেখানে যোগাযোগ নেই, সম্পর্ক অতীতে রূপ নিয়েছে, সেখানে নতুন করে সম্পর্ক স্থাপনের মনেই হয় না। মর্মর জন্য ভালো মেয়ে পাবেন, আমার ময়সানিকে এসবে টানবেন না। তোমার বাবার ঠিক করে যাওয়া সম্পর্ক পায়ে ঠেলে দিচ্ছ। এরকম কিছু না। রাহেলা খান কিছু বলেন না। সাজ্জাদ খান উঠে চলে যান। তখন রাহেলা খান জামিলাকে উদ্দেশ্য করেই বলে, তুমি সাজ্জাদকে বলো, ওদের সামান্য ভুল বুঝাবুঝির কথা কাটাকাটির জন্য আজকে এই অবস্থা সবার। আমার মেয়েরা এ বাড়িতে আসে না, আমিও ছেলের বাড়িতে যেতে পারি না। এসব অনেক হলো, এবার কি সব মিটমট করা যায় না? আপনার দুই ছেলেই ঘাড় তেরা, কেউই নত হবে না। এবার এটার একটা হ্যাস্ত ন্যস্ত করেই ছাড়বো। আমার জামাই মর্মর মধ্যে দুই পরিবার এক করবই। আপনি যা ভালো বোঝেন। কথাটা বলে জামিলা চলে যায়। জাইমা উঠে দাঁড়ায়, সামান্য নেচে ওঠে। হাতে থাকা চিপসের বাটি থেকে কিছু চিপস ওপরে ছেড়ে দিয়ে আবারও নেচে বলে, মর্ম নামটা পাল্টে নিব, সবচেয়ে বড় কথা আবার বিয়ে হচ্ছে। রাহেলা খান নাতনির নাচ দেখে কথা বলতে ভুলে গেছেন। লিভিং রুমটা অপরিষ্কার করে দিয়েছে। একটু পর জামিলা এসে বকাঝকা শুরু করবে। জাইমা অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে রাহেলা খানের কাছে আসতে যাবে, তার জামার সাথে লেগে মজুর গ্লাস নিচে পড়ে চিৎপটাং। জাইমা গ্লাসের দিকে তাকিয়ে সরে যায়। আর কোনো অঘটন ঘটানোর আগে চিপস যে কয়েকটা অবশিষ্ট আছে সেগুলো একে একে মুখে পুরে নেয়। কাচের বাটি ভেঙে যাবে ভেবে সেটা হাতে নিয়ে কিচেনের দিকে চলে যায়। পুনরায় ফিরে এসে ছোট্ট গার্ডেন বেলচা হাতে কাজগুলো কুড়িয়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের রুমে চলে আসে সে। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নেয়, ফোন হাতে ফেসবুকে যায়। কিছুক্ষণ ফেসবুক স্ক্রল করতে করতে ভুলে যায় সে কেন ফেসবুকে এসেছে। রাত 10:30টায় মনে পড়ে তার যে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। ভেবেই তড়িঘড়ি পড়ার টেবিলে বসে যায়। উদ্দেশ্য আজকে রাতের মধ্যেই অ্যাসাইনমেন্ট লিখে শেষ দেওয়া। খান পরিবারের সবাই ডিনার করতে বসেছে। ইশরাক সবার শেষে এসেছে ডিনার করার জন্য। তাকে দেখে রাজিয়া আহমেদ বলেন, তোমার দাদিনের সাথে দেখা করবে কবে? ইশরাক মায়ের দিকে তাকায়, চেয়ার টেনে বসেই বলে, দাদিকে বলো চলে আসতে, এখানে থাকবে, সমস্যা কোথায়? তোমার চাচু শুনলেই বকাঝকা করবে। ইশরাক তার বাবা সাজেদ খানের দিকেই তাকান। তিনি চুপচাপ খাবার খাচ্ছেন। ইশরাক তার আম্মুকে বলে, চাচুকেও বলো সবাইকে নিয়ে আসতে, ওনার ছেলে মেঘদের দেখার অনেক ইচ্ছে। ইশরাতের কথায় সাজেদ খান জবাব দেন, ওর আসার প্রয়োজন নেই, তোমার বেশি দেখার ইচ্ছা হলে খবর পাঠাও, ওর ছেলে মেয়েরা চলে আসবে। ইশরাতের কথায় ইশরাক তার বাবাকে বলে, এভাবে আর কতদিন? দাদার বলে যাওয়া কথা ভুলে গেছো? ছেলের কথায় সাজেদ খান কিছুক্ষণ থম মেরে বসে থেকেই বলে, অতীত সেটা, বর্তমানের কথা বলো। বাবা এরকম বলছো কেন? এমনিতেও এই সম্পর্ক জোড়া লাগানোর জন্য দাদার কথা পালন করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। ইশরাকের কথায় পোহা ইশরাতের দিকে তাকে প্রজোরা সংকুচিত করে নেয়।
চোখ দিয়ে ইশারা করে কি এমন বলে গেছে তাদের মৃত দাদা। খাবার টেবিলে তেমন কথা হয়নি, তবে সোফায় বসলেই কিছুক্ষণ তর্কাতর্কি হয়। ইশরাক তার বাবার জেদকে থামানোর জন্য দাদির নম্বরে কল দেন। কিছুক্ষণের মধ্যে কল রিসিভ হতে রাহেলা খান বলেন, হ্যালো। ইশরাক জবাব দেয়, আসসালামু আলাইকুম দাদিন, আমি মর্ম বলছি। ওয়ালাইকুম আসসালাম। মর্ম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ। আগামীকালকে আমাদের বাড়ি আসো, আমি নিতে আসবো তোমায়। রাহেলা খান কিছুক্ষণ চুপ করে থাকেন। ইশরাক পুনরায় বলে, কি হলো? সাজ্জাদের কথা ভাবছি। চাচ্চুর সাথে আমার কন্ট্রাক্ট হয়, দেখা হবে শীঘ্রই। আমি বললে আমার কথা ফেলতে পারবে না। আচ্ছা, তাহলে ঠিক আছে, তবে আগামীকালকে যাব না, কয়েকদিন পরই যাব। ঠিক আছে। ইশরাক কল রেখে সাজেদ খানের দিকেই তাকান। জবাব দেয়, চাচ্চুকে আসার জন্য বলবো, অনেক হয়েছে, এবার সব মিটমাট করে নাও। সাজেদ খান কিচ্ছু বলেন না। ইশরাক স্থান ত্যাগ করে। বাকিরা সাজেদ খানের দিকে তাকিয়ে রয়। ওনাদের দুই ভাইয়ের রাগ জেদ দুটোই প্রখর, কেউ কারোর থেকে কম না। সেজন্যই তো 17-18 বছর হলো কেউ কারোর সাথে যোগাযোগ রাখেনি। পরের দিন জাইমা ভার্সিটি আসে। এসেই মেহেরের সাথে বসে গল্পগুজবে মেতে ওঠে। ইশরাক ক্লাসে আসলে জাইমা ভদ্র হয়ে যায়। পুরোটা ক্লাসে একটু দুষ্টুমিও করে না। ব্যাপারটা ইশরাকের চোখ এড়ায়নি। হুট করে মেয়েটা এত ভদ্র হয়ে গেল। জাইমার মনে পড়ে তার অ্যাসাইনমেন্ট জমা দেওয়া বাকি। ইশরাকের কথার মাঝে জাইমা দাঁড়িয়েই বলে, স্যার, আমার অ্যাসাইনমেন্ট। ইশরাক বিরক্ত হয়ে চোল শক্ত করে নেয়। তার কথা বলার মাঝে ব্যাঘাত পছন্দ না। জাইমার মনে হয় কোনো ম্যানার্স জানেনি, সেই জন্য এরকম উদ্ভট বিহেভিয়ার। ইশরাক জাইমার কথাই পাত্তা না দিয়ে নিজের কথাটা শেষ করে। জাইমা ইশরাকের অ্যাটিটিউড দেখে বিরক্তিতে মুখ পাকায়। ইশরাক জাইমার সামনেই দাঁড়াতে জাইমা অ্যাসাইনমেন্ট এগিয়ে দেয়। অ্যাসাইনমেন্টে টান দিয়ে নিয়ে ইশরাক জাইমাকে গুরুগম্ভীর কণ্ঠেই বলে, আগামীকালকে আপনার হোমওয়ার্ক ম্যানার্সের উপর স্টাডি করে আসবেন। জি নিশ্চয়ই। ইশরাক বিড়বিড় করেই বলে, ড্রামা ফ্যাক্টরি। জাইমা সেটা শুনে ভদ্রতার সহিত মাথা নাড়ায়। মেহেরের দিকে তাকিয়ে ইশরাককে বলে, স্যার, মেহেরের প্রেজেন্টেশন কবে? জাইমার কথায় মেহের হা হয়ে যায়। সে তো এরকম কিছু জিজ্ঞেস করতে বলেনি। ইশরাক জাইমার দিকে তাকিয়ে বলে, আপনার দেখছি অনেক তাড়া। ঠিক আছে, আগামীকালকে আপনি প্রেজেন্টেশন দিবেন। ইশরাকের কথায় জাইমা হা হয়ে যায়। মেহের না হেসে পারে না। জাইমা শুকনো ঠকিলেই বলে, আমার তাড়া নেই স্যার, আগামীকালকে মেহেরকে দিন, আমি পরের দিন প্রেজেন্টেশন দিব। স্যার, ওকে দিন, ওর তাড়া বেশি, সেজন্য আমার কথা বলছে। না স্যার। জাস্ট শাট আপ। ইশরাক ধমকেই বলে। জাইমা চুপসে যায়। ইশরাক চোখ গরম করে জাইমার দিকে তাকিয়েই বলে, আমার ক্লাসে ডিস্টার্ব করার জন্য আপনি বাকি সময় দাঁড়িয়ে থাকবেন। দ্বিতীয়ত, আগামী পরশু থেকে টানা 2 দিন আপনি প্রেজেন্টেশন দিবেন। যদি না দিয়েছেন তাহলে আপনার মার্ক কাট করে দেব। জাইমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ইশরাকের কথায়। রাগে কান গরম হয়ে উঠছে। ইশরাকের প্রতি এত রাগ হচ্ছে তার চেয়ে বেশি হচ্ছে মেহেরের প্রতি। সে তো আগ্রহ থেকে জিজ্ঞেস করেছিল এটা, কিন্তু ইশরাক তাকে এরকম একটা বাসাতে ধরিয়ে দেবে ভাবতে পারেনি সে। ইশরাক নিজের আলোচনায় আসে। পুরোটা সময় জাইমাকে দাঁড় করিয়ে রেখেছে সে। ক্লাস শেষ করে বের হতে জাইমা ক্রেডিট কার্ড হাতে ইশরাকের পেছনে আসে। পেছন থেকে ডাক দিয়েই বলে, স্যার 1 মিনিট। ইশরাক দাঁড়ায়। জাইমা মাথা নিচু করে কার্ডটা এগিয়ে দিয়ে বলে, 25,000 লেগেছে, ধন্যবাদ আপনাকে। ইশরাক কার্ডটা নিয়ে নেয়। জাইমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে চলে যায়। জাইমা ইশরাকের যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকায়, গালি দেয়, বিরক্ত হয়। এক আকাশ ক্ষোভ জমে আছে, সেজন্য সিদ্ধান্ত নিয়েছে আগামীকালকে সে ভার্সিটি আসবে না। যা কিছু হয়ে যাক না কেন, এই ইশরাকের মুখ দেখার কোনো ইচ্ছেই তার নেই। সারাক্ষণ মুখে একটা গম্ভীর করেই রাখে। জাইমা বিরক্ত হয়ে ক্লাসে চলে আসে। মনক্ষুণ্ণ হয়ে বাকি ক্লাসগুলো শেষ করে একা একাই বেরোয়।
এখন লিফটে বেশ ভিড় থাকবে ভেবে ধীরে ধীরে হাঁটে। বাইরে বেশ গরম, সেজন্য মিনি ফ্যান হাতে মুখের সামনে বাতাস দেয়। লিফটের সামনে আসতেই দেখে অনেকে লিফটে ঢুকে গেছে, অনেকেই দাঁড়িয়ে আছে। জাইমাও তাদের সাথেই দাঁড়ায়। দ্বিতীয় দফাতেও সে লিফটে জায়গা পায়নি, সেখানে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। একে একে সবাই চলে যায়। তৃতীয় দফায় সে একাই যাবে লিফট দিয়ে ভেবেই খুশি হয়। একে তো ইশরাক আজকে তার মা নিজেদের ফালুদা বানিয়েছে, জনসম্মুখে একসাথে যাওয়ার মানেই হয় না। জাইমার আনন্দ ঘন মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ ইশরাক ফোনে একটা কানে গুজে কথা বলতে বলতে লিফটের সামনে আসে। জাইমা ইশরাককে দেখে বিরক্ত হয়। কি করবে ভেবে নিজের ফোনটা ব্যাগ থেকে বের করে। কল আসেনি, তবুও ফোন কানে রেখেই বলে, হ্যাঁ দাদি বলো। কিছুক্ষণ পর আবারও বলে, না না না, এখানে কে আসে? আগে যদি জানতাম এত বড় মাপের মুখ চোরা গড়গড়ালের সাথে দেখা হবে, কখনোই আসতাম না। আবার হেসেই বলে, কি বললে তুমি? হ্যাঁ, এটাই ঠিক বলেছ। একেবারে গোমরা মুখ বুড়ো, বিয়ে করবে কে শুনি? কথাটা বলে জাইমা লিফটে প্রবেশ করে। ইশরাকও লিফটে প্রবেশ করে। জাইমা লিফটে ঢুকেও জোরে জোরে হাসতে থাকে আর বলে, হ্যাঁ, সেজন্য তো বলি 80 বছরের বুড়ো, কিন্তু ভাব নেয় 25 বছরের। জাইমার হাসি দেখে ইশরাক বিরক্ত হয়। সামনের দিকে তাকিয়ে বলে, পাবলিক প্লেসে উড়নচণ্ডীর মতো কেউ হাসে না, পাশের মানুষ বিরক্ত হয়। জাইমার হাসি থেমে যায়, যেন তার হাসি ইশরাকের সর্বাঙ্গে আগুন ধরিয়ে দিয়েছে। তখনই জাইমার ফোনে কল বেজে ওঠে। ইশরাক বোঝে এতক্ষণ যা করেছে সব নাটক। দ্বিতীয়ত এসব কথাবার্তা তাকেই বলা হয়েছে। জাইমার লজ্জায় মুখটা কোথায় লুকাবে সেটাই ভেবে পাচ্ছে না। এই মুহূর্তে মনে হচ্ছে লিফট ফাঁকা হয়ে যাক, সে গা ঢাকা দেবে। কি লজ্জা! ইশরাক নিজের ঠোঁটের কোণে হাসি থামিয়ে নেয়। জাইমা কল কেটে দিলে আবারও বেজে ওঠে। ইশরাক তার অবস্থা দেখে পুনরায় বিড়বিড় করেই বলে, ড্রামা ফ্যাক্টরি। জাইমা বিরক্ত হয়ে ফোন অফ করে নেয়। রাগ জেদ লজ্জা সব ঘিরে ধরেছে তাকে। মনে মনে ইশরাককে হাজারটা গালি দিচ্ছে জাইমা। লিফট থেকে বেরোতে বেরোতে বিড়বিড় করেই বলে, মুখ চোরা গড়গড় লাল। সুপ্রভাতে ঘুম ভেঙেছে জাইমার। নামাজ আদায় করে দাদির রুমে ছুটেছে সে। রাহেলা খান নামাজের জায়নামাজে থাকাকালীন জাইমার আগমন হয়েছে। জাইমা চুপিসারে দাদির কোলে মাথা রাখে। নাতনির চুপচাপ হয়ে যাওয়াটা রাহেলা খান মেনে নিতে পারেননি, সেজন্য জিজ্ঞাসা করেন, কি হয়েছে আমার বনুর, আজকে চুপচাপ কেন? জাইমা মাথা নাড়ায়, কিচ্ছু বলে না। রাহেলা খান জাইমার কপালে হাত বুলিয়েই বলে দিয়ে, নতুন বন্ধু পেয়েছো? আমার সাথে বন্ধুত্ব রাখার ইচ্ছা নেই? জাইমা উঠে বসে রাহেলা খানের মুখের দিকে তাকিয়েই বলে, দাদি, আমি কৌতূহল থেকে তোমায় কিছু জিজ্ঞেস করলাম, সেজন্য কি তুমি আমাকে শাস্তি দেবে? না, একদমই না। কি হয়েছে? জানো, গতকাল স্যারকে জিজ্ঞেস করেছি মেহেরের প্রেজেন্টেশন কবে। সে বলছে আমি নাকি তার ক্লাসে ডিস্টার্ব করেছি, সেজন্য দাঁড় করিয়ে রেখেছে। আবার বলেছে টানা 2 দিন আমি প্রেজেন্টেশন না দিয়ে আমার মার্ক কাট করে দেবে। ওই গোলামের পুত যাতে বিয়ে করার জন্য মেয়ে না পায়। শালার চেহারা সুন্দর, সেজন্য এত অ্যাটিটিউড। আমারও তো চেহারা ফর্সা, কই আমি তো ভাব নেই না, সুন্দর করে কথা বলি। ওই স্যারকে জন্মের পর মধু খাওয়ানো হয়নি, আই এম শিওর। না হলে ওনার মা ওনাকে কথা বলানো ব্যবহার কোনোটাই ঠিকঠাক শেখায়নি। এক নাগারে কথাগুলো বলে থামে জাইমা। রাহেলা খান নাতনির অভিযোগ শুনে মুচকি আসে, জবাবে বলে, স্যার খুব বাজে কাজ করেছে। আমার যাই এত ভালো মেয়ে, আর তাকে কিনা দাঁড়িয়ে শাস্তি দিল। ভেরি ব্যাড। এই তো 2 হাত তোলো। কথাটা বলে রাহেলা খানের 2 হাত তুলে মোনাজাত ধরায় জাইমা। পরক্ষণেই বলে, দোয়া করো ওই প্রফেসরের বউ যাতে একটা উড়নচণ্ডী হয়, আমার থেকেও বেশি। তার জীবন যাতে তেজপাতা বানিয়ে দেয়। তখন দাদি বলে, ওই প্রফেসর যাতে আমার জাইমা রানীর মতো সুন্দর মনের মেয়ে মানুষ জীবন সঙ্গী হিসেবে পায়। নো রাহেলা বানু, ওই প্রফেসরের বউ হবে আমার মতন না।
তবে আমার থেকেও বেশি দুষ্টু। আমার মতো হলে তো ব্যাটা জিতে যাবে। কত কিউট একটা মেয়ে, মৈশানী খানম। এমন বউ চাই যাতে সে ঠকে। হ্যাঁ ঠিক আছে। জাইমা প্রত্যুত্তর করে, ওই প্রফেসরকে একা পেলে আমি তার মাথা ফাটাবো, তুমি মনে রেখো। পারলে ডায়েরিতে লিখে রাখো। কথাটা বলে দাদির কপালে ফটাফট কয়েকটা চুমু খেয়ে জাইমা নাচতে নাচতে পেরিয়ে যায়।